2026-27 সম্পর্ক বাজেটে বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। এই নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের জন্য বাজেটে কোনো আলাদা নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে কিনা? গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা প্রদানে সরকার কি কি উদ্যোগ নেবে এবং বাজেটে বরাদ্দ রাখার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? সত্য উদ্ঘাটন, পুনর্বাসন ও ক্ষতিপূরণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনের বিষয়টি আমাদের বিবেচনায় আছে কিনা? পাশাপাশি ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? বিচার বিভাগের মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনি আরো 2 মিনিট বলুন। ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? বিচার বিভাগের মামলা জট কমাতে নতুন বিচারক, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ নিয়োগের জন্য কতগুলো নতুন পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে? পাশাপাশি সাক্ষী সুরক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনা এবং আধুনিক ফরেনসিক অবকাঠামো গড়ে তুলতে কী ধরনের বাজেটারি ব্যবস্থা রাখা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিশেষ ট্রাইব্যুনালগুলোর বিচার কার্যক্রম দ্রুততর করতে পৃথক জনবল কাঠামো ও প্রশাসনিক সহায়তা বৃদ্ধির কোনো উদ্যোগ রয়েছে কিনা? মাননীয় স্পিকার, বাজেট আলোচনার পাশাপাশি আজকে আমি আমার পক্ষ থেকে ঢাকা 14 পক্ষ থেকে কাউন্দিয়াবাসীর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2 লক্ষ মানুষের যেই আকাঙ্ক্ষা 54 বছরে তারা একটা ব্রিজ পায়নি, সেটার অনুমোদন পেয়েছেন গতকালকে। তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আমাদের এখানে ঢাকা 14 মাননীয় সংসদ সদস্য আছেন। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, কারণ যেই স্বৈর শাসনের নির্যাতনের ভিতর দিয়ে আমরা এসেছি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ গড়তে আমাদের মনে হয় আমরা যদি সকলে একত্রিতভাবে কাজ করি, ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমার দেশ আমার কাছে সবচেয়ে বড়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2026-27 সম্পর্ক বাজেটে বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। আমি আমার কুষ্টিয়ার 3 আসনের জনগণের পক্ষ থেকে বাজেট সম্পর্কে কিছু আলোচনা এবং প্রস্তাবনা রাখতে চাই মহান সংসদে। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। বাজেটের মূল ভিত্তি হলো রাষ্ট্রের আয় এবং ব্যয়। তাই রাষ্ট্রীয় আয় বৃদ্ধির ব্যাপারে যেমন আমাদের সচেষ্ট থাকতে হবে, তেমনি ব্যয়ের ক্ষেত্রেও আরও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, অতি প্রয়োজনীয় উল্লেখযোগ্য ব্যয়ের খাত চিহ্নিত করে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথভাবে ব্যয় করতে হবে, এটাই আমরা মনে করি। রাষ্ট্রের আয় বৃদ্ধির জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ, অর্থ পাচার, রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। দেশের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা নিরসনে শিল্পায়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা অধিক প্রয়োজন। মাননীয় স্পিকার, ব্যয়ের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কৃষি ক্ষেত্রে যত উন্নয়ন হবে দেশ তত অর্থ সমৃদ্ধ হবে।
এজন্য কৃষকদের স্বল্প মূল্যে সার, বীজ এবং শুল্ক মুক্ত কৃষি সরঞ্জামাদি সরবরাহ করা প্রয়োজন। শিক্ষা খাতে বাজেট বরাবরই কম থাকে, এবার যতটুকু হয়েছে আমরা চাই বিশেষত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার ক্ষেত্রে এই বাজেটের সঠিক ব্যবহার যেন করা হয় এবং গবেষণার জন্য বাজেটকে আরও বৃদ্ধি করা দরকার। এই বাজেট এত কম যে তা দিয়ে দেশে অর্থনৈতিক সমৃদ্ধিতে তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না বলে গবেষকরা জানাচ্ছে। মাননীয় স্পিকার, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং সকল জেলা শহরে আমি একটা করে ফাজিল এবং কামিল মাদ্রাসা জাতীয়করণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ব্যবস্থা এবং এবারের বাজেটে আসলে বাজেট আরও যথার্থ হতো বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বলে আমি মনে করি। তাই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন, উন্নয়ন এবং রেল সম্প্রসারণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমার কুষ্টিয়া ঝিনাইদহ এই ৪৫ কিলোমিটার মাঝখানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় ২০ থেকে ২২ হাজার ছেলেমেয়েরা লেখাপড়া করে। এদের জন্য ট্রেনের যে ব্যবস্থাটা করা হয়েছে, রেল লাইন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা শুনেছি, এখনো কার্যকর কোনো ভূমিকা দেখতে পাইনি। আশা করি এই ব্যবস্থাটাও এই আগামী বাজেটে অন্তত আসবে। এই বিশাল বাজেট প্রণয়ন হওয়ার বিগত সময়ের মতো বর্তমান সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তিবর্গ যে অর্থ পাচার করবে না তার নিশ্চয়তা কে দেবে? দুই দল থেকেই আমরা বহু কথা শুনেছি বাজেটের উপরে। আমার মনে হচ্ছে গতানুগতিক কথাই বেশি আসতেছে। ওনারা কথা তুললেই বলা হচ্ছে যে বাজেট নিয়ে সারা দেশে আনন্দের বন্যা মিছিল বয়। তাই আমরা বাজেট 11ই জুন এটা উপস্থাপন করার পর সারা দেশের যে সমস্ত জায়গায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মতো যে প্রতিক্রিয়াগুলো দেখলাম, আমার মনে হয় এই মানুষগুলো কি ওনাদের দৃষ্টিতে মানুষ না বা এই দেশের জনগণ না? এরা যদি জনগণ হয় বা মানুষ হয় তাহলে তাদের এই প্রতিক্রিয়া কেন? সুতরাং বাজেট নিয়ে এক্ষেত্রে অর্থ প্রচার রোধে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি আমরা যেহেতু জানতে পারিনি। মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1, আপনার সময় 5 মিনিট। 2026 এবং 27 অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে এটি আকারে বড় হলেও এটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। কারণ বাজেটের আকারের সমস্যা নয়, বরং সমস্যা হচ্ছে বাস্তবায়নের সক্ষমতা। বড় বাজেট তখনই কার্যকর হবে যখন পরিকল্পনা, বাস্তবায়ন এবং জবাবদিহিতা একসাথে শক্তিশালী হবে। সেই দিক থেকে আমরা এবারের বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একটা বিরাট অঙ্কের, সেই দৃষ্টিকোণ থেকে অর্থ সংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো একটা হলো যে কর রাজস্ব আদায়ের ব্যাপারে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অর্থনীতির একজন ছাত্র হিসেবে এটি খুব বড় বলে মনে করব না, কিন্তু বিগত সময়ের যে অভিজ্ঞতা, পর্যালোচনা এবং যে ধারাবাহিকতা, তাতে এই বিষয়টা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ঘাটতি বাজেটের বিষয়টা, যেটা ঋণের উপর নির্ভরশীল এবং এই ঋণটা আমাদের দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক
বৈদেশিক ঋণ যদি না পাওয়া যায় তাহলে আমাদের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর উপর এর প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের যে আমানত ব্যাংকগুলোতে রক্ষিত রয়েছে এটি সরকারের ঋণের খাতায় চলে যাবে। সরকার ঋণ নিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে। অপরদিকে সাধারণ যারা বিনিয়োগ করবে, যা নতুন করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করবে, তাদের সকল পথ বন্ধ হয়ে যাবে।